এবার আমরা দেখব ইফেক্ট অফ টেম্পারেচার ইন মলিকুলার ডিস্ট্রিবিউশন। তাহলে ইফেক্ট অফ টেম্পারেচার যদি আমরা দেখতে চাই, আমি প্রথমে মূল ইকুয়েশনটি লিখলাম, দ্যাট ইজ Gn/n ইকুয়াল টু কি ছিল, m twice pi kt to the power 3/4 pi m by twice pi kt to the power 3/2 c square e to the power minus mc square by 2 kt into dc। এইবার দেখো যে আমরা যদি টেম্পারেচার বাড়াই, এখানে দেখো টেম্পারেচারটা কিন্তু আমার দুটো জায়গাতে ডিনোমিনেটরে আছে, ঠিক আছে, নিচে আছে ফ্র্যাকশন। তাহলে আমরা একটা জেনারেল জিনিস যেটা বুঝতেই পারছি যে যেহেতু as t is in denominator ফ্র্যাকশনের, এটা জেনে নাও, আমরা আগে হর লব এবং হর বলতাম, এটা আমরা জানি, অনেকেই জানি। ওপরটাকে বলা হয় নিউমারেটর, নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর। তাহলে as t is in denominator, এই ইংলিশ টার্মগুলো কিছু কিছু তোমাদের শিখতে হবে। আমি আগে অনেকটাই বাংলাতে বলছিলাম, এখনো বাংলাতেই বলছি এবং অনেকটা বুঝিয়েও দিচ্ছি বাংলাতে, কিন্তু আস্তে আস্তে আমাদেরকে ইংরেজিটাতে একটু পাকাপোক্ত হতে হবে। এটা একটু কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়। আচ্ছা, as t is in denominator, তাহলে কি হবে, increase in t, t যদি বাড়ে, increase in t decreases the pre-exponential, এই যে ফ্যাক্টরটা, এটাকে ডিক্রিজ করবে, ঠিক আছে। এবার কি হয়, তাই জন্যে যত টি ইনক্রিজ করবে তত কিন্তু এই যে dn/n এর যে পিকটা, এর যে ম্যাক্সিমাটা, সেটা কিন্তু তত নিচে হবে, লোয়ার হবে, ঠিক আছে। কম টেম্পারেচারের জন্য এই ম্যাক্সিমাটার যে গ্রাফটা আমরা দেখেছি, সেই গ্রাফের ম্যাক্সিমাটা কিন্তু আরো লোয়ার হবে, ঠিক আছে। মানে জিনিসটা যদি আমি আঁকতে চাই, তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে। এদিকটা যদি আমি dmc 1/n dmc by n এটা যদি করি, তাহলে একবারে কম টেম্পারেচারে জিনিসটা এরকম হবে, শার্প পিক। দেখো এটাকে আমরা জানি যে সি মোস্ট প্রবাবল বলা হয়, একবারে শার্প পিক হবে। এটা ধরো T1 টেম্পারেচার, T2 টেম্পারেচার একটু বেশি, দেখো একটু কমলো, দিস ইজ সি অ্যাট সিএমপি অ্যাট T1, এটা সিএমপি অ্যাট T2, দেখো কমে গেল, কিন্তু মানে ফ্র্যাকশনটা দেখো কমে গেল। এখানে ফ্র্যাকশনটা যেখানে ছিল, এখানে কিন্তু ফ্র্যাকশন অফ টোটাল মলিকুল সেটা কিন্তু কম হলো, তাই না। এবার যদি আমি আরেকটু বাড়াই, এই রকম হবে।
এইখানে দেখো একটা জিনিস, এখানে কিন্তু এখানে তাও আমি জিনিসটাকে একটু শার্প পয়েন্ট বলতে পারবো, কিন্তু এখানে শার্প পয়েন্ট যেটা ম্যাক্সিমাম, সেটা কিন্তু দেখো অনেকটা ফ্ল্যাটেন্ড হয়ে গেল, অনেকটা যেন ছড়িয়ে গেল, ব্রড হয়ে গেল, চওড়া হয়ে গেল। তখন কিন্তু আগেরটা যেরকম আমরা পয়েন্ট করতে পারছিলাম, এখানে কিন্তু আর আমরা পয়েন্ট পাবো না। এখানটা কিন্তু এই অংশটুকুর জন্য এই যে ওয়াইড রেঞ্জ, এটা কিন্তু সিএমপি T2, সরি এটা T3 যদি আমি বলি তাহলে T3 হবে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এখানে মনে রাখবে, এখানে প্রবাবিলিটি পার ইউনিট স্পিড এটা কিন্তু অনেকটা চওড়া হয়ে যাচ্ছে, অনেকটা উইথটা বেড়ে যাচ্ছে। ডিএমসি বাই এন তো কমছেই, কিন্তু এখানে সি এবং ডিসির মান যেটা পার ইউনিট সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। আমরা যদি একবারে হাই স্পিড দেখি, মানে সরি একবারে খুবই উচ্চ তাপমাত্রায় যদি দেখি, তাহলে কিন্তু কার্ভটা আর কোনো আমি ম্যাক্সিমাম পাবো না। এই কার্ভটা এতটাও উঠবে না, এই কার্ভটা এরকম হবে, ঠিক আছে। এটা মনে রাখবে, কারণ এখানে টি ডিনোমিনেটর আছে বলে আমার ফ্র্যাকশন অফ মলিকিউলস এটা কিন্তু আস্তে 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 কমছে। এটা তোমরা অবশ্যই এটা বই থেকে, সবগুলোই বই থেকে একবার করে অবশ্যই দেখবে এবং এটাও দেখবে। আচ্ছা, এবার আমরা যদি মলিকুলার মাসের দিকে যাই, তাহলেও আমি ডিএনসি বাই এন ইকুয়াল টু 4 পাই এম বাই 2 pi kt to the power 3 by 2 c square e to the power minus mc square by twice kt dc। এটা দেখো m কিন্তু নিউমারেটর আছে, as mass of molecule is in numerator মানে উপরে, so exp মানে exponential factor increases on increasing m। এবার আমরা যদি দেখি, তাহলে এটা যদি ইনক্রিজ করে, তাহলে আমরা এটা বলতেই পারি 1 বাই n ডিএনসি বাই ডিসি, এই যে ফ্যাক্টরটা সেটা ইনক্রিজ করবে। আগেরটাতে টিতে কি করছিল না, টিতে যত আমি টেম্পারেচার বাড়াচ্ছিলাম, টিটা যদি খেয়াল রাখো, তাহলে আমি টেম্পারেচার T1 টা কম, তারপরে T2, তারপরে T3, আর T4 টা তো অনেক অনেক বেশি ছিল। তাই জন্য কার্ভটা কিন্তু এরকম থেকে এরকম হলো, T1 এ, T2 তে, এখানে উইথ পেলাম T3 তে, এবং T4 এ তো প্রায় এরকম হয়ে গেল। তার মানে দেখছি এই 1 বাই n ডিএনসি বাই ডিসি এটা ডিক্রিজ করছিল, কিন্তু এটাতে উল্টোটা হবে। এটা কিন্তু প্রবাবিলিটি এটা কিন্তু ইনক্রিজ করবে, ঠিক আছে। দেখো তাহলে
এটা 1/n dnc বাই dc, আর এটা যদি c হয়, আমি যদি দুটো আলাদা আলাদা, একটা এরকম, এটা ধরো m2 তে, এটা m1 এ, তাহলে আমি কি দেখছি, এটা হচ্ছে CMP মানে C most probable at M2 velocity মানে M2 গ্যাসের জন্য বা M2 আণবিক ভর সম্পন্ন গ্যাসের জন্য, আর CM1 টা হচ্ছে M1 আণবিক ভর সম্পন্ন বা M1 মাস সম্পন্ন গ্যাসের জন্য। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে M2 should be is less than M1, কারণ যত M ইনক্রিজ করবে, ঠিক আছে, যত m ইনক্রিজ করবে তত কিন্তু এই dnc 1/n dnc বাই dc এই মানটা কিন্তু ইনক্রিজ করবে। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, এখানে আরেকটা জিনিস আমাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে এটা কিন্তু টেম্পারেচার এর জন্য প্রযোজ্য, মানে টেম্পারেচার যে গ্রাফটা দিলাম সেটা কিন্তু প্রযোজ্য। এইটা মনে রাখবে যে এরিয়া অফ অল কার্ভস, মানে এই যে আমার এই কার্ভের যে এরিয়া, অর্থাৎ CM1 কার্ভের যে এরিয়া অর্থাৎ এইটা, এবং CM2 কার্ভের যে এরিয়া অর্থাৎ এইটা, এই দুটো কিন্তু সমান হবে। কারণ মোট অণু সংখ্যা, এরিয়া মানে সেই এরিয়ার মধ্যে কতগুলো অণু আছে বা সেটা আমরা ক্যালকুলেট করছি, যেহেতু এরিয়া বা কোন মলিকুলের কোনো চেঞ্জ হচ্ছে না, তাই জন্য আমরা বলতে পারি যে এরিয়া অফ কার্ভস, total area of curves at T1, T2 dot 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 or at M1, M2 dot 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 is same for all the curves। যে কোনো এই লেখচিত্রের জন্য M1 এর যে এরিয়াটা হবে অর্থাৎ যেটা কিনা এইটা, এবং M2 এর যেটা হবে যেটা এইটা, M1 গ্যাসীয় অণু দ্বারা মোট যে ক্ষেত্রফল এবং M2 গ্যাসীয় অণুর জন্য মোট যে ক্ষেত্রফল সেটা কিন্তু সমান হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, এইবার দেখো প্রেসারের এফেক্ট সেরকম নেই, তাই জন্য শুধু টেম্পারেচার এবং মলিকুলার প্রপার্টিরই আমি এফেক্টটা করালাম। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার কাইনেটিক এনার্জি। আমরা এবার ভেলোসিটি দিয়ে দেখেছি, এবার ভেলোসিটির সাথে তো আমরা জানি যে কাইনেটিক এনার্জির একটা ওতপ্রোতভাবে খুব সুন্দর একটা সম্পর্ক আছে, তাহলে সেটাই আমরা দেখবো যে কি হয়। খুবই সোজা ডেরিভেশনটা। দেখো এখানে যে জিনিসটা আমরা দেখবো যে Maxwell distribution of molecular kinetic energy। আচ্ছা, এখানে আমরা ধরে নিচ্ছি যে KE distribution
is between epsilon and epsilon plus d epsilon, যেরকম c থেকে c plus dc এর মধ্যে ছিল। এবার আমরা দেখব যে কার কার কোন কোন মলিকুলের প্রবাবিলিটি আমরা epsilon plus d epsilon এর পাবো, এবং আমরা জানি যে কাইনেটিক এনার্জিকে আমরা epsilon দিয়ে ডিনোট করি। এবার দেখো dn by n equal to 4 pi m by twice pi kt 3 by 2 c square exponential minus emc square by twice pi kt dc। এটা যদি আমরা দেখি তাহলে দেখো আমরা এখান থেকে আমরা জানি যে epsilon is equal to half mc square, তাহলে c square equal to 2 epsilon by m, ঠিক আছে। হলো, এবার যে জিনিসটা আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে c square is equal to 2 epsilon by m। আচ্ছা, নেক্সট এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই। আমরা নোটেও দিতে পারো 1 নম্বর সমীকরণ নাম, নাও দিতে পারো, নোটে আমি দিই। এটা এবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে 2c dc equal to 2m d epsilon, তাহলে সেখান থেকে আমার এলো c dc equal to d epsilon by m। এবার আমি এটুকু মুছছি, না মুছলে হবে না। এবার আমরা এই যে ভ্যালুগুলো দেখছি c স্কয়ার dc, সেটা এখান থেকে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে দেখো c স্কয়ার dc আমরা এটা লিখতে পারি, দেখো c স্কয়ার dc এর জায়গায় আমরা যদি d epsilon c dc সমান d epsilon by m বসাই, বা c স্কয়ার dc কে যদি আমরা এরকম ভাবে লিখি, এটা আমি করেই দিচ্ছি, c dc এরকম ভাবে যদি লিখি, তাহলে দেখো যে জিনিসটা আসবে সেটা হচ্ছে c d epsilon by m। এবার আরেকটা জিনিস আমরা কি দেখেছিলাম না, আরেকটা জিনিস আমরা এটা পেয়েছিলাম, দেখো c স্কয়ার is equal to 2 epsilon by m, তাহলে c is equal to root over 2 epsilon by m বসে দিচ্ছে। তাহলে আমার কি এলো, তাহলে আমার এলো 2 epsilon by m to the power half d epsilon by m। এটাকে যদি আমি একটু সরল করি আর কি, তাহলে আমার আসবে root 2 epsilon d epsilon আর এ দুটো মানে m to the power half plus into m, এটা আসবে m to the power 3 by 2। তাহলে আমার যে জিনিসটা এলো সেটা হচ্ছে c স্কয়ার dc equal to 2 epsilon m root 2 epsilon d epsilon by m by 3 by 2। এবার আমরা কি করব, আমরা এই মানগুলো
এখানে বসাবো, অর্থাৎ সি স্কোয়ার ডিসির মান আমরা পেয়েছি সেটা বসাবো, এবং সি স্কোয়ারের মান আমরা পেয়েছি সেটাও বসাবো। মান দুটো আমি এখানটায় মুছছি না, আমি এখানে শুধু মান দুটো লিখে রাখছি যাতে তোমাদের রিলেট করতে সুবিধা হয়। একটা এটার পেলাম, আর একটা পেলাম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এপসাইলন বাই এম। এবার এখানে বসাচ্ছি, তাহলে 4 পাই, এইটুকুর কোনো চেঞ্জ হবে না, এম বাই টুয়াইস বাই কেটি। ঠিক আছে, নেক্সট দেখো এখানে আমরা যদি দেখি যে সি স্কোয়ার ডিসির মানটা যদি আমি বসাই, তাহলে এখানে আসবে হচ্ছে √2 এপসাইলন বাই এম টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, ইনটু ডি এপসাইলন ই টু দি পাওয়ার, দেখো এমসি স্কোয়ার আমরা জানি এখান থেকেই আমরা যেটা পেয়েছি ইজ ইকুয়াল টু হাফ এমসি স্কোয়ার। তাহলে এমসি স্কোয়ার হাফ এমসি স্কোয়ারের জায়গায় এমসি স্কোয়ার বাই 2 এর জায়গায় আমি বসাতে পারি মাইনাস এপসাইলন, আর থাকলো পরে আমার কি কেটি। ঠিক আছে, তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে dn এপসাইলন, এখানে এপসাইলন দেব 4 পাই m বাই টুয়াইস, সরি এখানে 3/2 হবে, টু দি পাওয়ার 3/2। এখানে যেটা পাবো সেটা হচ্ছে √2 এপসাইলন বাই m টু দি পাওয়ার 3/2 d e এপসাইলন kt বাই d এপসাইলন। এবার দেখো m টু দি পাওয়ার 3/2 আর এখানেও m টু দি পাওয়ার 3/2 আছে, এটা কেটে যাবে, এবং এখানে √2 আর এখানে √2 3/2, সেখান থেকে আমরা যদি এটাকে দেখি তাহলে জিনিসটা অনেকটা এই রকম আসবে। এখানে 4 পাই পাই এবং এখানে পাই, সবগুলো দেখো এটার সাথে এটা ইকুয়েট করব, এই m এর সাথে এই m, এটা তো কেটেই যাচ্ছে। সব যদি আমরা সরলীকরণ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 2 রুট এপসাইলন পাই রুট পাই, এখানে 3/2 আছে আর এখানে পাই টু দি পাওয়ার 1 আছে, তাহলে রুট পাই কেটি, এটার কোনো পরিবর্তন হচ্ছে না, টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন কেটি ডি এপসাইলন। তাহলে এই জিনিসটা মনে রাখবে, এমনিতে এই জিনিসগুলো ডিরাইভ করা সোজা, কিন্তু বারবার প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা দেখলাম কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন।